নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। শিশির অধিকারী পূর্ব মেদিনীপুরে যিনি মিথ, পূর্ব মেদিনীপুর জেলাটাকে অধিকারী গড় বলা হয়। সিপিএম যখন একচ্ছত্র আধিপত্য গোটা রাজ্য জুড়ে, তখনও কাঁথি লোকসভা কেন্দ্র, এমনকি কাঁথিতে ওই পৌরসভাতে দাঁত ফোটাতে পারেনি কখনো সিপিএম। পূর্ব মেদিনীপুর জেলা সহ তখন অবিভক্ত মেদিনীপুর ছিল। পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলাতেও তার প্রভাব রয়েছে, ঝাড়গ্রামেও তার প্রভাব রয়েছে। এই প্রভাব ক্রমশ বিস্তৃত হয়েছে গোটা রাজ্যে। শিশির অধিকারীর 3 ছেলে রাজনীতিতে আছে, 4 ছেলের মধ্যে তার মধ্যে একজন সৌমেন্দু অধিকারী এবার টিকিট পেয়েছেন বিজেপির হয়ে কাঁথি লোকসভা কেন্দ্রে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, ইতিমধ্যে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন গোটা রাজ্য জুড়ে। দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূল কংগ্রেসের এমপি তমলুক লোকসভা কেন্দ্র থেকে। তিনি বিজেপিতে যোগদান করবেন কি করবেন না এখনো পর্যন্ত ঠিক নেই, তবে শোনা যাচ্ছে 7 তারিখে তিনি হয়তো বিজেপিতে যোগদান করতে পারেন। রাজ্যের এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে অধিকারী পরিবারের হাত ধরে নন্দীগ্রামের লড়াই, জঙ্গলমহলের লড়াই, আর সেই লড়াই মমতা ব্যানার্জিকে ক্ষমতার অলিন্দে পৌঁছে দিয়েছিল, ক্ষমতায় আসার পর সেই অধিকারী পরিবারের সঙ্গে মূলত দ্বন্দ্ব তৈরি হয়। মমতা ব্যানার্জিদের দুর্নীতিসহ নানান ইস্যুতে মতপার্থক্য তৈরি হয়, সাংগঠনিক ক্ষেত্রেও মতপার্থক্য তৈরি হয়। দল ছেড়ে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী, বিজেপিতে যোগদান করেন। সৌমেন্দু অধিকারীও বেরিয়ে আসেন, বিজেপিতে যোগদান করেন। আজকের এই সময় দাঁড়িয়ে সৌমেন্দু অধিকারী যখন টিকিট পাচ্ছেন, তখন তার বাবা শিশির অধিকারী, যিনি এখনো খাতায় কলমে তৃণমূল কংগ্রেসের এমপি, কিন্তু তিনি সেটা মান্যতা দিচ্ছেন না। তিনি বিজেপির হয়ে প্রচার করবেন বলছেন। তিনি বিস্ফোরক। তিনি লোকসভা নির্বাচনের এই প্রাক্কালে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্ব মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস দল, তার রাজনৈতিক জীবনে সমস্ত কিছু নিয়ে সৌমেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সমস্ত প্রশ্নে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। ঠিক কি বললেন আগে আমরা একটু শুনি। বিজেপি দলের কাঁথি কেন্দ্রের প্রার্থী হিসেবে সৌমেন্দুবাবুর নাম ঘোষণা করলো, এইটা নিয়ে কি বলবেন? যোগ্য প্রার্থী হয়েছে। হ্যাঁ, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। একবারে অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে, এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, কারণ পার্টি জেনারেল সেক্রেটারি হয়ে আছে জেলায়। তা ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে। আর বিশেষ করে আমার কাছে কলকাতা দিল্লি অফিস, ও জানে কোথায় কী করতে হয়, কীভাবে কোথায় যোগাযোগ করতে হয়। নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছলে দরজা চিনতে 10 বছর লাগে, ওর কাছে 10 দিন 10 মিনিটও লাগবে না। সবটাই বুঝে জানে, অভিজ্ঞতা আছে, হাতির সমস্যা জানে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। খুব ভালো ভালো প্রার্থী হয়েছে, ভালো হবে। হাতের তালুর মতো চেনেন মানুষজনকে এলাকার। আপনি সাংসদ দীর্ঘদিনের বর্ষিয়ান নেতৃত্ব। হ্যাঁ, তৃণমূলের আমি কি গাড়ি ধুইব নাকি? হ্যাঁ, আমি তো অনেক বেশি কাজ করব। আমি যেতে হবে, আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী। এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে, ওই রকম পশ্চিমবাংলার বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা। তার যে চলার স্টাইল, বিশেষ করে নাম বলতে চাই না, খুব কষ্ট পাবে সব, বয়স অনেক ছোট, সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে। ভিখারি ব্রাহ্মণ, 5 পোয়া চাল, 5 শিকা পয়সা, 5টা কষা ফল, হরিতকি, সুপরি, 1 ফালি কুমড়া, 2টো কলা যাদের ঝুলিতে সম্ভব, 5টার সময় রান্না হতো। সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই, এলাই টাকার পর টাকা, কলকাতার উপরে বাড়ির পর বাড়ি। কল্পনা করা যায় কোথায় কি আছে না আছে। ওর জন্ম জানি, আর উদয় জানি, আর অস্ত আমি চোখে দেখে যাব।
গত নির্বাচনে নিজের জন্য ভোট ক্যাম্পেইন করেছেন তৃণমূল দলের হয়ে। হ্যাঁ, এবার তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি, অফিসিয়াল লোকরা আমাকে ভোট দেয়নি, শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল। আবার শেষবেলা গলা ধাক্কা দিয়ে বার করার জন্য বহু চেষ্টা করেছিল, পারেনি। স্পিকারের কাছে আছে এখন, দণ্ড কবে কী হবে জানি না, আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে, আমি জানি না। তা আমি বলি তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি। কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি, হায়দ্রাবাদ চলে গেছি, কে সে লোক? আমি কি জানি না কে বেঁচে আছে না আছে? কার যুক্তিতে এসব হয়েছিল আমি জানি না? কে টাকা দিয়েছিল আমি জানি না? আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিয়েছিলেন, কে দিয়েছিল সব জানি আমি। ছেলে বিজেপির প্রার্থী, এটা গর্বের ব্যাপার, আমাদের পরিবারে গর্বের ব্যাপার, ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী হবে, অনেক ভালো জানে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? কি আমি এবার 100 টাইম দেবো, আমি আমার কোনো অসুবিধা নেই। এখনো তো যোগদান হয়নি কিসের যোগদান? বিজেপিতে। কিসের যোগদান? আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহর মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে? কিসের? কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি, আবার কিসের যোগদান? কে লোকগুলা? আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। ওতে মিথ্যা মামলা, টর্চার, মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার 2 আনা 1 আনা 2 পয়সা আর 1 পয়সা লোক নিয়েছে, বাপান্ত মাহাতো, তারপরে একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে। আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে, তাদের ডেকে এনে ধমকানো হয়েছে। তৃণমূল করছো, বিজেপি করছো, দেখে নিব, দেখে নিব, এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে। একজন তৃণমূল নেতৃত্ব বাড়ির সামনে এসে মাইকের চোং লাগিয়ে অনেক কটু কথা বলেছিল বলে অভিযোগ উঠেছিল। আমরা কিছু বলি, তিনি এখন বিষোদ্গার তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে যাতা বলছে। হে ভগবান, এইসব নাম না বলাই ভালো। এসব কে কোথায় আছে, এদের অবস্থা সব জানি, এদের হাঁটির খবর জানি। আমি এসব কারো বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবো না ব্যক্তিগতভাবে, তবে আমি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে 100 বার বলবো। কিছুই ছিল না যাদের। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে কি ঝাঁ জানবেন? কিছু জানি নাই। আমাদের কন্ট্রিবিউশন, আমাদের পরিবারের কন্ট্রিবিউশন, আমাদের কন্ট্রিবিউশন। এখন সমস্যা বাংলার সমস্যা। দিল্লি গিয়ে আমি যা দেখে এসেছি, বাংলা ডুবে গেছে। বাংলার যুব ছাত্র, আগামী ভবিষ্যৎ যুবকরা অন্ধকারে চলে গেছে। সেই অন্ধকার থেকে বাংলাকে বাঁচাতে হবে, কাঁথিকে বাঁচাতে হবে, মেদিনীপুরকে বাঁচাতে হবে। শুনলেন, অর্থাৎ তিনি একথা বলতে চাইলেন যে তিনি শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করার সঙ্গে সঙ্গেই এটা স্থির হয়ে গিয়েছিল যে গোটা অধিকারী পরিবার শুভেন্দু অধিকারীর পথেই হাঁটবেন। সেদিনই সেটা স্থির হয়ে গেছিল। এবং এই অধিকারী পরিবার যাদেরকে দুর্দণ্ড প্রতাপ সাংগঠনিকভাবে শক্তিশালী সিপিএম হারাতে পারেনি, তিনি বলেছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন তখন কারা ফোন করে তাকে হারানোর চেষ্টা করেছিল। তৃণমূল কংগ্রেসের ভোট তিনি পাননি, তিনি সাধারণ মানুষের ভোটে জিতেছেন। সৌমেন্দু অধিকারীর হয়ে তিনি নামবেন রাস্তায়, বিজেপির হয়ে তিনি পথে নামবেন। ফলে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যে ঢেউ উঠতে চলেছে, অধিকারী পরিবারের যে ঢেউ, তাদের যে গড়, পূর্ব মেদিনীপুর জেলাকে বলা হয় অধিকারী পরিবারের গড়, সেখানে সমস্ত শক্তি নিয়ে তারা যে এবার লোকসভা নির্বাচনে নামবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একদিকে সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এরপরে দিব্যেন্দু অধিকারী তিনি যদি যোগদান করেন, তমলুক লোকসভা কেন্দ্রে যদি প্রার্থী হিসেবে আমরা দেখি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে, তিনি আজকেই দেড়টার পরে আমরা জানতে পারবো ঠিক কী ঘটনা ঘটছে। তারপরে তিনি যোগদান করছেন কিনা, তিনি যদি তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন তাহলে সেইখান থেকে লড়াই হবে, সেখান থেকে তিনি লড়াই করবেন। সেই লড়াইয়ে গোটা অধিকারী পরিবার তার পাশে গিয়ে দাঁড়াবে, এই লড়াইয়ে তাকে ওখান থেকে জয় সুনিশ্চিত। এই যে রাজনৈতিক বাতাবরণ, সেই রাজনৈতিক বাতাবরণে মমতা যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে। সে কারণে তিনি
গতকাল থেকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এটা অনেকে রাজনৈতিক মহলে চর্চা চলছে যে মমতা ব্যানার্জির নাম না করে শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করছেন। শুভেন্দু অধিকারী তার পাল্টা জবাবও দিয়েছেন যে নাম করে বলতে বলুন, তারপরে আমি উত্তর দেব। ফলে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর চাপে পড়ে গেছে এবং লোকসভা নির্বাচনে বিজেপি যে কৌশলে নামছে গোটা রাজ্য জুড়ে, তাতে মমতা ব্যানার্জি যে আরও চাপে পড়বে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। যত দিন যাবে তত চাপ বাড়বে। প্রশান্ত কিশোর চেষ্টা করছেন, একটার পর একটা কৌশল দিচ্ছেন, সব কৌশল ফেল করে যাচ্ছে। এখন আমাদের দেখার যে মমতা ব্যানার্জি 2024-এর এই লড়াইতে খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে খেলাটা খেলেছিলেন গত বিধানসভা নির্বাচনে, সেই খেলার পুনরাবৃত্তি তিনি করতে পারেন কিনা, আমাদের সেই দিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক এবিএম নিউজের পর্দায়। এবিএম নিউজ আপনার কথা বলে।